একটি ভূখণ্ড, একটি গণভোট, একটি বিশ্বাসঘাতকতা আর তার ফল আজকের করিমগঞ্জ। এটি শুধু একটি জায়গা নয়, এটি ইতিহাসের এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হওয়া বাংলার এক টুকরো ভূখণ্ড। বাংলাদেশের অংশ হওয়ার কথা থাকলেও আজ এটি ভারতের দখলে। প্রিয় দর্শক, কেন, কিভাবে ঘটল এই ষড়যন্ত্র? কিভাবে করিমগঞ্জের মানুষ বাংলাদেশের ভূখণ্ডে ফেরার জন্য আন্দোলন করছে? গণভোটের রায় উপেক্ষা করার সাহসী বা কারা দিল? আজকের পূর্বে জানব করিমগঞ্জ কিভাবে দখলে নিল ভারত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। করিমগঞ্জ এটি বর্তমানে ভারতের আসাম রাজ্যের একটি প্রশাসনিক জেলা। উইকিপিডিয়া কি বলছে শুরুতেই সেই বিষয়টি দেখে আসি। 1947 সালের আগে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলের সাথে যুক্ত ছিল এটি। 1947 সালে ভারত ভাগের সময় বিতর্কিত গণভোটে এই অংশটি সিলেট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। করিমগঞ্জের গুরুত্ব শুধু ভৌগোলিকভাবে নয়, বরং এর প্রাকৃতিক সম্পদের কারণেও। বাংলাদেশের সিলেট যেমন তেল ও গ্যাস সমৃদ্ধ, তেমনি করিমগঞ্জ। আজকের ভারতের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র এই করিমগঞ্জেই। অথচ এই অঞ্চল গণভোটে বাংলাদেশ থাকার পক্ষে রায় দিয়েছিল। দেশ ভাগের সময় ব্রিটিশরা সিদ্ধান্ত নেয় করিমগঞ্জ সহ পুরো সিলেটের ভাগ্য নির্ধারণ হবে গণভোটের মাধ্যমে। জনগণ নিজেরাই ঠিক করবে তারা কি থাকবে পাকিস্তানের, অর্থাৎ বর্তমান বাংলাদেশের হয়ে, নাকি ভারতের অন্তর্ভুক্ত হয়ে। সেই গণভোটে করিমগঞ্জের সংখ্যাগরিষ্ঠ মানুষ পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু তারপরেও কিভাবে করিমগঞ্জ ভারতের অন্তর্ভুক্ত হলো, এখানেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের কাহিনী। করিমগঞ্জের সংস্কৃতি, ভাষা, ইতিহাস সব কিছুই সিলেটের সাথে গভীরভাবে সংযুক্ত। এখানকার মানুষ সিলেটি ভাষায় কথা বলে, খাদ্যাভ্যাস থেকে শুরু করে প্রতিটি জীবনধারা সিলেটের মতোই। তাহলে কেন আসামের অংশ হলো? 1947 সালের 3 জুন লর্ড মাউন্ট ব্যাটেন ঘোষণা দেন দেশ ভাগ হবে ধর্মের ভিত্তিতে। সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকা পাকিস্তানের সাথে যাবে আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা থাকবে ভারতের অধীনে। সিলেট তখন ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা, কিন্তু আসাম নিয়ে তৈরি হয় বড় বিতর্ক। তাই ব্রিটিশ সরকার ঘোষণা দেয় গণভোট হবে। জনগণ ঠিক করবে তারা কি ভারতের অংশ হবে নাকি পূর্ব পাকিস্তানের অর্থাৎ বর্তমান বাংলাদেশের অংশ হবে। সেই ভোট অনুষ্ঠিত হয় 1947 সালের 6 ও 7 জুলাই। ব্যালট পেপারের দুটি প্রতীক রাখা হয়, কুড়াল আর কুড়েঘর। কুড়াল মানে পূর্ব পাকিস্তানের সাথে অন্তর্ভুক্তি, আর কুড়েঘর মানে ভারতের সঙ্গে থাকা। পুরো সিলেট অঞ্চলে তখন ভোটার ছিল 5.5 লাখের মতো। 77% ভোটার ভোট দেয় এবং 56.56% মানুষ কুড়াল মার্কায় ভোট দিয়ে পূর্ব পাকিস্তানের অংশ হতে চায়। গণভোটের রায় ছিল একেবারে পরিষ্কার। করিমগঞ্জ সহ পুরো সিলেট পূর্ব পাকিস্তানের অংশ হবে। কিন্তু এরপর শুরু হয় গভীর ষড়যন্ত্র। গণভোটে জয় নিশ্চিত হলেও সীমানা নির্ধারণের দায়িত্ব পড়ে ব্রিটিশ আইনজীবী র্যাডক্লিফের হাতে। তিনি এই অঞ্চল সম্পর্কে খুব একটা না জানলেও তাকে দায়িত্ব দেওয়া হয় ভারত পাকিস্তান সীমান্ত নির্ধারণের জন্য। তার এই সিদ্ধান্তেই চিরতরে বদলে দেয় করিমগঞ্জের ভাগ্য। র্যাডক্লিফ যখন 12 আগস্ট তার সীমান্ত রেখা চূড়ান্ত করেন, তখন সবার চোখ কপালে উঠে। কারণ করিমগঞ্জ সহ সিলেটের প্রায় 4টি থানা ভারতের অন্তর্ভুক্ত দেখানো হয়, অথচ গণভোটের ফলাফল এসব এলাকা বাংলাদেশের অংশ হওয়ার কথা ছিল। তাহলে করিমগঞ্জ কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হলো? অনেক
ঐতিহাসিক মনে করেন এটি ছিল ভারতের সাথে রেড ক্লিফের গোপন সমঝোতা, কারণ করিমগঞ্জের বিশাল গ্যাস ক্ষেত্র ভারত কিছুতেই হাতছাড়া করতে চাইছিল না। তাই শেষ পর্যন্ত রেড ক্লিফ লাইন পরিবর্তন করে করিমগঞ্জকে ভারতের অন্তর্ভুক্ত করে দেয়। তখন এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের নেতারা। করিমগঞ্জের এসটিপিও এম এ হক করিমগঞ্জকে পাকিস্তানের অংশ হিসেবে ধরে রেখেছিলেন এক সপ্তাহ। প্রতিদিন তিনি পাকিস্তানের পতাকা উত্তোলন করতেন। সামরিক সহায়তার জন্য সিলেট জেলা প্রশাসকের কাছে বারবার বার্তা পাঠিয়েছিলেন, কিন্তু কোনো সহায়তা পাননি তিনি। 14 আগস্ট পাকিস্তানের স্বাধীনতার পর 15 আগস্ট ভারত স্বাধীন হয়। এরপর ভারতীয় বাহিনী করিমগঞ্জের দখলে নিলেও এম এ হক আর কিছুই করতে পারেনি। তিনি করিমগঞ্জের পুলিশ কার্যালয় থেকে পাকিস্তানের পতাকা গুটিয়ে ফেলে সিলেট চলে আসেন। এরপর করিমগঞ্জ ভারতের দখলে চলে যায় একেবারে। দর্শক, এখনও প্রশ্ন থেকে যায়, সে সময় কেন সিলেট জেলা প্রশাসক করিমগঞ্জকে রক্ষা করার জন্য কোনো বাহিনী পাঠায়নি? কেন এম এ হকের বার্তায় কোনো প্রতিক্রিয়া দেখায়নি? এই প্রশ্নের উত্তর আজও অজানা। দখলে নেওয়ার পর ভারত এই অঞ্চলের গ্যাস সম্পদ কাজে লাগিয়ে নিজেদের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র গড়ে তোলে, অথচ করিমগঞ্জের জনগণ ন্যূনতম সুবিধা পায় না। মুসলিম সংখ্যাগরিষ্ঠ করিমগঞ্জের মানুষকে আজ ভারতের নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত করা হচ্ছে। ভারতের বর্তমান সরকার করিমগঞ্জের নাম পরিবর্তন করে রেখেছে শ্রীভূমি। সেখানে মুসলমানদের বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা পর্যন্ত প্রকাশ্যে বলছেন করিমগঞ্জের মুসলিমরা আসলে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী, অথচ তারা হাজার বছর ধরে এখানেই আছে। প্রিয় দর্শক, এই পরিস্থিতিতে করিমগঞ্জের মানুষ কি করবে? তারা কি ভারতের দমন নীতি মেনে নিবে, নাকি আবার বাংলাদেশের ভূখণ্ডে ফেরার লড়াই শুরু করবে? এম এ হকের সেই চরম লড়াই, করিমগঞ্জের মানুষের আকুতি, গণভোটে বাংলাদেশপন্থীর রায় সবই যেন এক ঝটকায় মুছে দিল ভারতের রাজনৈতিক ষড়যন্ত্র। করিমগঞ্জের মানুষ যে বাংলাদেশ চেয়েছিল সেটি ভারত মানতে চায়নি, কারণ করিমগঞ্জ ছিল শুধু একটি ভূখণ্ড নয়, বরং এটি ছিল ভারতের অর্থনীতির এক বিশাল গেম চেঞ্জার। ভারতের তখনকার সরকার জানতো করিমগঞ্জ হাতছাড়া হলে তাদের অর্থনৈতিক ও কৌশলগত অবস্থান দুর্বল হয়ে পড়বে। তাই রাতারাতি রেড ক্লিফের মাধ্যমে মানচিত্র বদলে দেয় ভারত, আর করিমগঞ্জের ভাগ্য চিরতরে বদলে গেল। তখনকার সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আজকের করিমগঞ্জ এক অবরুদ্ধ জনপদ। ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির শিকার হয়ে এখানে মুসলিমদের নাগরিক অধিকার সংকুচিত করা হচ্ছে। করিমগঞ্জের জনসংখ্যার 65% মুসলিম, কিন্তু তারা কি প্রকৃতপক্ষে ভারতের নাগরিকত্বের সব সুযোগ সুবিধা পাচ্ছে? উত্তর হলো একেবারেই না। বরং ভারতের কঠোরপন্থী সরকার তাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী তকমা দিয়ে কোন ঠাসা করে রেখেছে। এই মুসলিম জনগোষ্ঠী হাজার বছর ধরে সেখানেই ছিল। আজ সেই মুসলিম জনগোষ্ঠী সরকারি চাকরি থেকে শুরু করে নাগরিক সুবিধা সব কিছু থেকেই বঞ্চিত। তারা ভোট দিতে পারে, কিন্তু কোনো রাজনৈতিক ক্ষমতার আসতে পারে না। আর এখানেই ভারতের চরম নিষ্ঠুরতা প্রকাশ পায়। শুধু তাই নয়, করিমগঞ্জের নাম পর্যন্ত বদলে দেয় ভারত সরকার। কিন্তু কেন এমনটা করলো ভারত? কারণ করিমগঞ্জ নামের মধ্যে ইসলামী পরিচয় আছে। ভারতের শাসকেরা এই অঞ্চলকে পুরোপুরি নিজেদের মতো করে নিতে চায়। মুসলিম পরিচিতিকে সম্পূর্ণভাবে মুছে দিতে চায় ভারত। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে করিমগঞ্জের মুসলমানরা কি চুপ করে আছে? একেবারেই না।
করিমগঞ্জের অলি গলিতে চাপা উত্তেজনা, আলোচনার কেন্দ্রবিন্দু একটাই, ফিরতে চায় বাংলাদেশের ভূখণ্ডে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমেই বাড়ছে এই দাবির প্রতিধ্বনি। মানুষের মুখে মুখে ঘুরছে ইতিহাসের সেই সত্যতা যা এতদিন ধামাচাপা দিয়ে রেখেছিল ভারত সরকার। করিমগঞ্জের সাধারণ মানুষ আজ যেন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, কারণ তারা জানে এক সময়ে তারা ছিল বাংলাদেশেরই অংশ। কিন্তু বড় প্রশ্ন হলো, বাংলাদেশ কি করিমগঞ্জের এই সংগ্রামের পাশে দাঁড়াবে? তারা জানে না তাদের হৃদয়টা এখনো বাংলাদেশের সাথেই আছে। তাই আজ করিমগঞ্জ তরুণ প্রজন্ম সোচ্চার হয়ে আছে। তারা যেন রাস্তায় নামতে চাইছে, তারা যেন বলতে চাইছে আমাদের আত্মপরিচয় বদলে দেওয়া হয়েছে। আমরা ভারতের নয়, আমরা বাংলাদেশের। করিমগঞ্জের আন্দোলন আজ শুধু করিমগঞ্জের মানুষের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে সিলেটেও। সিলেটের মানুষ আজ করিমগঞ্জের দিকে তাকিয়ে আছে, কারণ তারা জানে একটা সময়ে করিমগঞ্জ তাদেরই অংশ ছিল। প্রিয় দর্শক, বাংলাদেশ কি করিমগঞ্জের এই ডাকে সাড়া দিবে, কিংবা সাড়া দেওয়া উচিত? বাংলাদেশ সরকার কি করিমগঞ্জের পক্ষে আন্তর্জাতিক মহলে আওয়াজ তুলবে? করিমগঞ্জের প্রাকৃতিক সম্পদ একদিন বাংলাদেশকে শক্তিশালী করতে পারত, কিন্তু ভারত এটি কেড়ে নিয়েছে। তাই করিমগঞ্জের মানুষ প্রকাশ্যে নয়, কিন্তু মনে মনে হয়তো বলছে, আমরা ফিরতে চাই বাংলাদেশে। আমরা আপনার কথাই জানাতে চাই। অবশ্যই লিখে আপনাদের মতামত জানাবেন, আর আন্তরিক অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।